আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আমরা একটু পরে শুরু করব, আপনারা একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা হচ্ছে আপনাদের আবারও বলছি, যারা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের ফেসবুক গ্রুপে অ্যাড আছে তারা এই ক্লাসটি করতে পারবে, এবং যারা আমাদের পেইড ব্যাচে অ্যাড নাই তারা ক্লাসটা করতে পারবে না। যারা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচে অ্যাড আছে তারা ক্লাসটা করতে পারবে, আদারওয়াইজ কেউ অ্যাড হতে পারবে না এখানে। আমাদের যে ফেসবুক গ্রুপে অ্যাড আছে, আগে আপনাকে ওখানে অ্যাড হতে হবে, দেন আপনারা এখানে অ্যাড হতে পারবেন। আর আমার আইডি থেকে হচ্ছে আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, যারা আমাদের গ্রুপে অ্যাড ছিল না। কাইন্ডলি সবাই একটু চেক দিবেন। আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টে যে দেখেন লাইসেন্স ব্যাচ থেকে ফ্রেন্ড রিকোয়েস্টই গিয়েছে, ওটা অ্যাকসেপ্ট করলে আপনারা অ্যাড হয়ে যাবেন। তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমাদের এই ক্লাসের ভিডিওটা কেউ শেয়ার দিবেন না। আমাদের এই ক্লাসের ভিডিওটা কেউ শেয়ার দিবেন না।
আমরা একটু পরে শুরু করব, আমাদের বাকিরাও জয়েন করুক। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। আপনারা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাড হয়েছেন সবাইকেই আমাদের লাইসেন্স ফেসবুক গ্রুপটা যারা আছেন ওই গ্রুপে সবাইকেই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্ডিভিজুয়ালি। যারা ওখানে ফ্রেন্ড আছেন তারা ক্লাসটা করতে পারবেন, যারা ফ্রেন্ড নাই তারা আমাদের অফিসে যোগাযোগ করে আগে লাইসেন্স ব্যাচে ফ্রেন্ড ফেসবুক গ্রুপে অ্যাড হবেন, তারপর আপনারা ক্লাসটা করতে পারবেন। আদারওয়াইজ আপনারা এটা করতে পারবেন না। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন, আমরা এখনই ক্লাসটা শুরু করব। হ্যাঁ, ক্লাসে স্যার একটু পরে আসতেছি। কি কোপ দিছেন? হুম। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করব আমাদের যারা এখনো জয়েন করেননি তারা সবাই একটু দ্রুত জয়েন করবেন। আমরা এখনই শুরু করব। তো আজকে আমরা স্টেরিলাইজেশন নিয়ে আলোচনা করব। তো মোটামুটি সবাই স্টেরিলাইজেশন নিয়ে আমাদের কিন্তু আগেও একটা ক্লাস হয়েছিল, আপনারা দেখেছেন। তো স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন বলে একটা কথা রয়েছে। তো আমরা প্রথমে এটা নিয়ে শুরু করব, তার আগে আমরা স্টেরিলাইজেশনের একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে যাব। ব্যাকগ্রাউন্ড মিন্স যে স্টেলাইজেশন বলতে কি বোঝায়, এর আদার্স কি কি রয়েছে এটা। আচ্ছা, আমি এখানে আবারও বলছি আমাদের পেইড গ্রুপে যারা অ্যাড নাই, পেইড গ্রুপে অ্যাড নাই মিন্স যারা আমাদের ফেসবুক পেইড গ্রুপে অ্যাড নাই তারা কিন্তু ক্লাসটা করতে পারবে না। তো এখান থেকে আমরা খুব ইজিলি যারা আমাদের মেম্বার না তাদেরকে আমরা শনাক্ত করতে পারছি, কারণ আমরা অলরেডি গ্রুপে যারা অ্যাড হয়েছে সবাইকেই আমরা খুঁজে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু তার বাইরে এই মুহূর্তে আমার কাছে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে যাদের কোনো ইনফরমেশন আমাদের গ্রুপে কিন্তু আমরা পাচ্ছি না। গ্রুপে পাচ্ছি না মিন্স আমাদের যে হচ্ছে পেইড গ্রুপটা রয়েছে সেখানে পাচ্ছি না, এটার জন্য তাদেরকে অ্যাড করা হচ্ছে না। এবং আমি এক্সট্রিমলি সরি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য, কারণ এটার জন্য আমার বেশ কিছু টাইমটা নষ্ট হয়েছে, আদারওয়াইজ আমি ক্লাসটা এতক্ষণ শুরু করতে পারতাম। তো আমরা যেটা আপনাদেরকে বারবার বলতাম যে দেখেন আপনারা পেইড বেসিস সময় টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, তাহলে কেন আপনারা অন্যদের কাছে এটা করবেন?
আর আপনাদের যাদের ফিনান্সিয়াল কোনো সমস্যা বা অন্য কোনো আদার্স ইস্যু রয়েছে তাদেরকেও তো আমরা যথেষ্ট স্যাক্রিফাইস করছি, যে এমনটা না যে আমরা খুব স্ট্রিক্ট বা এই ব্যাপারগুলা। আচ্ছা, তো আমরা হচ্ছে এখনই আগাই যাব। তো দেখেন, এই যে স্টেরিলাইজেশন বা হচ্ছে ডিসইনফেকশন এই সম্পর্কে সব থেকে একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট, যিনি হচ্ছে সারা বিশ্বে বিখ্যাত ছিল এবং তিনি সারা বিশ্বের একটা বিশাল অংশ দখল করে নিয়েছিল। এবং তিনি যে সারা বিশ্ব দখল করতে পেরেছিল তার পিছনে একটা বড় ভূমিকা ছিল কি, আলেকজান্ডার দি গ্রেট তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি ওনার সোলজার যারা রয়েছে বা ওনার যারা সৈন্য রয়েছে, উনি তাদেরকে বলেছিলেন যে ফুটন্ত পানি পান করার জন্য। ফুটন্ত পানি মিন্স যারা হচ্ছে আমাদের যে যে কোনো একটা জায়গায় যুদ্ধে যাবে তারা যদি ফুটন্ত পানি পান করে তাহলে তাদের ভিতরে কি হয়, পানিবাহিত কোনো রোগ তাদের ভিতরে হয় না। তো এই পানিবাহিত কোনো রোগ যখন তাদের ভিতরে হবে না, তারা হচ্ছে খুব ইজিলি তাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং হয়ে যাবে। হ্যাঁ ভাই। ও ভাই, রিকোয়েস্ট যারা দিচ্ছে বলতে ওরা কিন্তু অনেকে আমাদের পেইড গ্রুপে অ্যাড নাই, ফেসবুক গ্রুপে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আলেকজান্ডার দি গ্রেট, তো উনি হচ্ছে ওনার সোল্ডারদের যখন এটা বলে, এটা বলার পর কি হয়, তখন তার সোল্ডাররা হচ্ছে ফুটন্ত পানি পান করে এবং ফুটন্ত পানি তারা যখনই পান করে তখনই তাদের ভিতরে হচ্ছে আপনার ইটা বেড়ে যায়, ইমিউনিটিটা বেড়ে যায় এবং ইমিউনিটিটা তাদের ভিতরে যখনই বাড়ে তখনই কিন্তু তারা অজেয় হয়ে যায়, অর্থাৎ তারা কিন্তু আর অসুস্থ হয়ে পড়ে না। এবং তারা যখনই হচ্ছে অসুস্থ হয়ে না পড়ে তখনই তারা কিন্তু হচ্ছে আরো বেশি অজেয় হয়ে যায় এবং আরো বেশি হচ্ছে যুদ্ধ জয় করতে সক্ষম হয়। এবং যেটার জন্য কিন্তু আমরা বলতে পারি যে আলেকজান্ডার পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, এটা তার অন্যতম একটা কারণ ছিল যে তার সৈন্যরা অল টাইম সুস্থ হয়ে গিয়েছিল এবং সুস্থ হয়ে গিয়েছিল বিধায় তারা কিন্তু হচ্ছে যে কোনো দেশে যে আক্রমণ করে সেই দেশ জয় করতে পারতো। এবং আমি আবারও বলছি, কেউ হচ্ছে আমার এই ক্লাসটা শেয়ার করবেন না, কেউ টাইম লাইনে এটা শেয়ার করবেন না, কারণ এটা পেইড বেসের ক্লাস। এটা পাবলিক ক্লাস না যে আপনি শেয়ার করে সবাইকে দেখাবেন, আপনি পে করেছেন দ্যাটস ওয়াই আপনি ক্লাসটা করছেন। অনেকে আমাদের ক্লাসটা শেয়ার করছে, এরকম হচ্ছে ই করলে আমাদের কমেন্টস অপশনও বন্ধ হয়ে যাবে আমি যদি শেয়ারটা অফ করতে যাই। তো আপনারা যারা শেয়ার করেছেন তারা অলরেডি হচ্ছে ক্লাসটা কাইন্ডলি ই করে দিন, টাইম লাইন থেকে ডিলিট করে দিন। তো চলুন আমরা হচ্ছে শুরু করি। এখন আমরা হচ্ছে এই যে ক্লাসের প্রথমে আমরা স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন এই দুইটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তো আমরা আগেও কথা বলেছি স্টেরিলাইজেশন ডিসইনফেকশন নিয়ে এবং এখনো কথা বলবো। ফাইমা হাসনা ভাই, আপনারা যদি লাইসেন্স ব্যাচের আইডিতে ক্লাস নিতেন জয়েন হতে পারতাম। আচ্ছা, এটাতে তো আমরা ক্লাস নিচ্ছি রে বাবা, আমরা এটাতেই ক্লাস নিচ্ছি। আপনাদের ক্লাসটা যে কিভাবে নেব, পাগল হয়ে যাচ্ছি আমি জাস্ট। যারা জয়েন হতে পারছেন না সবাই হচ্ছে এই আইডিতে ক্লিক করুন এবং হচ্ছে আমাদের লাইসেন্স ব্যাচ ওটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, পাঠালে আপনার অ্যাড হতে পারবেন।
আমরা তো চেঞ্জ করতে চাই না ক্লাসটা এইভাবে, বাট হচ্ছে বাধ্য হচ্ছে চেঞ্জ করার জন্য। আচ্ছা, এখন মোটামুটি সবাই জয়েন করতে পেরেছেন, আশা করি আর কারো সমস্যা থাকার কথা না। তো আমরা এখন আগায় যাব। তো আমাদের হচ্ছে এই যে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, আমরা এই দুইটা টার্ম খুবই পরিচিত। তো দেখেন, স্টেরিলাইজেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটা বস্তু থেকে বা কোনো একটা আর্টিকেল থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনক্লুডিং যত প্রকার মাইক্রো অর্গানিজম এবং ওটাতে যে ব্যাকটেরিয়াল স্পোর রয়েছে এটাকে ডিস্ট্রয় করা বা ফ্রি করাকে বলা হয় স্টেরিলাইজেশন। অর্থাৎ স্টেরিলাইজেশন বলতে বোঝায় যে কোনো হচ্ছে একটা বস্তু থেকে বা যে কোনো একটা আর্টিকেল থেকে বা যে কোনো একটা হচ্ছে থেকে ওখানকার যত প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস রয়েছে এবং ইনক্লুডিং স্পোর, এগুলোকে কিল করাকে বলা হয় স্টেরিলাইজেশন। স্পোরটা কি? স্পোর হচ্ছে ব্যাকটেরিয়ার একটা প্রোটেক্টিভ লেয়ার, এবং এই স্পোরটা তখনই ব্যাকটেরিয়া ফর্মেশন করে যখন আপনার ব্যাকটেরিয়া গুলো খুব প্রতিকূল পরিবেশে থাকে। অর্থাৎ যখন কোনো ব্যাকটেরিয়া খুব হচ্ছে আপনার ডিফিকাল্ট সিচুয়েশন বা খুব বাজে ওয়েদার বা অনেক হিটে থাকে, তখন এই ব্যাকটেরিয়া গুলো স্পোর ফর্ম করে নিজেকে বাঁচিয়ে রাখে। আবার যখন সে হচ্ছে ওখান থেকে ভালো কন্ডিশনে ফিরে যায় তখন এই স্পোরটা ভ্যানিশ হয়, এবং এই স্পোর যখন ব্যাকটেরিয়াটা ফর্মেশন করে তখন কিন্তু সেটা বংশ বিস্তার করে না, তখন শুধুমাত্র স্পোরটা ফর্মেশন হয় এবং তার কিছু পরে কিন্তু ব্যাকটেরিয়াটা তার হচ্ছে বংশ বিস্তার করে যখন তার স্পোরটা আবার সরে যায়। অর্থাৎ আমরা যেমন দেখবেন যখন ঝড় বৃষ্টি বা খুব খারাপ ওয়েদার হয় তখন কিন্তু আমরা আমাদের রেগুলার কাজ ঠিকঠাক করতে না পারলেও আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য একটা জায়গায় যাই, তারপর আবারও যখন ঝড় বৃষ্টি থেমে যায় তখন আমরা বাইরে আসি। তো স্পোর ব্যাপারটা এরকমই। আর ডিসইনফেকশন, ডিসইনফেকশন হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে যে কোনো একটা বস্তু থেকে মাইক্রো অর্গানিজমের সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ এমন ভাবে ওই মাইক্রো অর্গানিজমের সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসা হবে যাতে তারা পরবর্তীতে কোনোভাবে ইনফেকশন না তৈরি করতে পারে এবং সেটা মানুষদের জন্য হার্মফুল না হয়। তো দেখেন, ডিসইনফেকশনের আমরা ডেফিনেশনটা একটু দেখি যে ডিসইনফেকশন ইজ এ প্রসেস হুইচ রিডিউস, যেটা কমিয়ে দেয় নাম্বার অফ কন্টামিনেটিং মাইক্রো অর্গানিজম, অর্থাৎ যে কোনো একটা মাইক্রো অর্গানিজমের নাম্বারটা, পার্টিকুলারলি দোজ লায়েবল, সেই লায়েবল গুলো টু কজ ইনফেকশন, অর্থাৎ যেটা ইনফেকশন তৈরি করতে পারে, লেভেল একটা লেভেলে হুইচ ইজ ডিম নো লঙ্গার হার্মফুল টু হেলথ, এবং যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতিকর না হয়। অর্থাৎ ডিসইনফেকশন হচ্ছে সেই প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা মাইক্রো অর্গানিজম থেকে যে কোনো একটা আর্টিকেল থেকে মাইক্রো অর্গানিজমের সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসি যাতে তারা হচ্ছে পরবর্তীতে ইনফেকশন তৈরি না করতে পারে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় হচ্ছে ডিসইনফেকশন। আচ্ছা, আমি একটা ব্যাপার খুব সুন্দর করে বলতে চাই। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কাইন্ডলি কমেন্টস করবেন যে আমরা আপনাদেরকে যেভাবে ক্লাসের আগে আইডি সম্পর্কে বললাম বা হচ্ছে আপনাদেরকে অ্যাড হতে বললাম, এখানে আপনাদের কারোর কোনো সমস্যা রয়েছে কিনা বা কারোর হচ্ছে বুঝতে খুব বেশি অসুবিধা হয়েছে কিনা আমাদের প্রসিডিওর গুলা। কিন্তু এরপরেও আপনারা ওখানে লিঙ্ক দিয়ে দিলাম, ইজিলি ওই লিঙ্কে ঢুকে হচ্ছে কিন্তু জয়েন হতে পারবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে, বা যারা আমাদের গ্রুপে অ্যাড আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। এরপরও কন্টিনিউয়াসলি আমার হোয়াটসঅ্যাপে এবং হচ্ছে ইসে মেসেজ আসছে যে অ্যাড হতে পারছেন, এবং অনেকে ফোনেও ফোন দিচ্ছে। তো এটা হলে কি হয়, আমাদের যে ক্লাস নেওয়ার জন্য কনসেন্ট্রেশন লেভেলটা সেটা নষ্ট হয়ে যায়, এবং এই কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু আমার আজকে পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। আমি যে এখন আপনাদের ক্লাস নিচ্ছি আমি অনেক মানে পুরোটা ফুল স্পিডে কনসেন্ট্রেট করতে পারছি না আপনাদের ক্লাসের উপর। এই ব্যাপারগুলো কিন্তু যে কোনো একটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনারাও যখন ক্লাস করবেন আপনারা যদি একটু ফ্রেশ মাইন্ডে থাকেন এবং একটু হচ্ছে ই করে নেন, আপনারা মেডিটেশন করে নেন, তখন দেখবেন আপনারা খুব ইজিলি ক্লাসটা ডাইজেস্ট করতে পারবেন, নিজের ভিতরে হচ্ছে নিতে পারবেন। কিন্তু আপনারা যদি হচ্ছে খুব ঘাবড়ে যান বা হচ্ছে আপনারা যদি খুব চাপের অবস্থায় ঢুকেন তখন কিন্তু ঘুম আসবে বা এটা আপনারা নিতে পারবেন না। তো আমরা হচ্ছে আপনারা দেখবেন যে বেশ কয়েকবার কিন্তু অনেকগুলো ফোন এসেছে, আবার হচ্ছেই এসেছে। তো আপনাদের এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে আগে। প্রথমত হচ্ছে আপনারা এখন যথেষ্ট অ্যাডাল্ট। তো আপনাদের হচ্ছে কোনো একটা টেকনিক্যাল সমস্যা যদি হয়, আপনার ওখানে যদি নেটওয়ার্ক কোনো ইস্যু হয়, সেটা কিন্তু আমরা এখান থেকে ঠিক করতে পারবো না। আমরা এখান থেকে কি ঠিক করতে পারি, আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া বা আদার্স যে কন্ডিশন গুলো রয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনটা আবারও কথা বলি।
স্টেরিলাইজেশনটা হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা যে কোনো আর্টিকেল থেকে সব ধরনের মাইক্রো অর্গানিজম গুলোকে হচ্ছে ই করি, কিল করে ফেলি, এবং সেটাতে হচ্ছে ওই মাইক্রো অর্গানিজমের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এবং সেটার যদি কোনো স্পোর থাকে সেটাকেও কিল করা হয়। এখন আমাদের একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে স্পোর কি। দেখেন, স্পোর হচ্ছে ব্যাকটেরিয়ার একটা প্রোটেক্টিভ লেয়ার, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া তখনই রেডি করে বা তখনই তৈরি করে যখন সে প্রতিকূল পরিবেশে থাকে। প্রতিকূল পরিবেশে বলতে খুব বেশি তাপের ভিতরে থাকে, খুব বেশি এমন একটা ওয়েদারে থাকে সেখানে সেটা খাবার পাচ্ছে না বা তার ভিতর দিয়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে এটা। তো স্পোর যখন ফরমেশন হয় তখন ওই ব্যাকটেরিয়াটা মানে গ্রো করে না বা তার মাল্টিপ্লাই করতে পারে না, কিন্তু কি করে তখন যখন আবার একটু কন্ডিশনটা ভালো হয়, অর্থাৎ সে তখন আবার একটু প্রতিকূল পরিবেশ থেকে অনুকূলে যায়, তখন সে হচ্ছে টোটালি আবারও হচ্ছে আগের লেভেলে চলে যায় এবং সে তখন আবার হচ্ছে নিজের ইনফেকশনটা তৈরি করে। আর ডিসইনফেকশন হচ্ছে আম, এমন একটা প্রসেস যেটার মাধ্যমে কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া গুলো কি করবে, আপনার সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসা হবে যাতে তারা পরবর্তীতে ইনফেকশন না করতে পারে এবং তারা মানব দেহের জন্য ক্ষতিকর না হয়। অর্থাৎ স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের ভিতরে পার্থক্য হচ্ছে, স্টেরিলাইজেশনে একটা আর্টিকেল থেকে যতগুলা ভাইরাস, ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম গুলো ছিল বা তার স্পোর গুলো ছিল সবগুলোকে রিমুভ করে ফেলা হবে বা কিল করা হবে। আর ডিসইনফেকশন কি? ডিসইনফেকশন হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে যে কোনো একটা আর্টিকেল থেকে বা যে কোনো একটা ম্যাটেরিয়ালস থেকে মাইক্রো অর্গানিজম গুলো কমিয়ে নিয়ে আসা হবে যাতে তারা রোগ সৃষ্টি না করতে পারে বা যাতে তারা পরবর্তীতে আর কোনো ডিজিজ প্রডিউস না করতে পারে, বা যাতে তারা মানবদেহের জন্য ক্ষতির কারণ না হয়। এটা হচ্ছে ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশনের ভিতরে বেসিক পার্থক্য। তো এটা আমরা খুব সুন্দর একটা ফানি এক্সাম্পল দিয়ে কিন্তু আগে মনে রেখেছিলাম। সেটা হচ্ছে, ধরুন আপনার একজন বয়ফ্রেন্ড রয়েছে বা আপনার একজন গার্লফ্রেন্ড রয়েছে। তো আপনার ধরলাম এটা হচ্ছে কারোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড। তার লাইফে এরকম হচ্ছে 10 জন আদার্স রয়েছে যাদের সাথে তার কথা হয়। এই 10 জনের ভিতরে হচ্ছে 3 জন সাপোজ তার জাস্ট ফ্রেন্ড বা তার দিকে লাইন মারছে, আবার 2 জন হচ্ছে তার কাজিন, আবার একজন তার ক্লাসমেট, আর একজন হচ্ছে তার পরিচিত বা কোনো একটা ই। তো এই যে জায়গা থেকে যখন আপনি আপনার পার্সোনাল মানুষের লাইফ থেকে তার লাইন মারছে, তারা তার বয়, তার হচ্ছে এক্স বা তার কাজিন সবাইকেই যখন তার লাইফ থেকে সরিয়ে ফেলবেন, এটাকে বলা হয় স্টেরিলাইজেশন। আর ডিসইনফেকশন হচ্ছে আপনার ওই যে পার্সোনাল মানুষটা, তার লাইফে যে 10 জন ছিল তার ভিতরে যে কয়জন তার জন্য হার্মফুল তাদেরকে সরাই ফেললেন, তার কাজিন, তার ক্লাসমেট, তারা তার জন্য হার্মফুল না, তাদেরকে আপনি রেখে দিলেন। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় হচ্ছে ডিসইনফেকশন। ক্লিয়ার আপনারা স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন? স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনটা ক্লিয়ার কিনা? স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনটা আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানাবেন। ভাই আপনাকে বললাম না যে আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করেন, আর আপনি যদি আমাদের পেইড গ্রুপে না অ্যাড থাকেন তাহলে তো ক্লাস করতে পারবেন না। আপনি যে ভর্তি হয়েছে সেটা ডকুমেন্টসটা পাঠান। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনটা আপনারা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমরা অ্যান্টিসেপসিস আর ডিসইনফেক্ট্যান্টটা দেখবো। দেখেন, অ্যান্টিসেপসিসটা কি? নীতিশ রয় নিলয় এক্সাম্পলটা দিয়ে ফুল ক্লিয়ার, থ্যাংক ইউ। আনিকা, হ্যাঁ এই ক্লাসটার হচ্ছে অবশ্যই রেকর্ড থাকবে, এটা আপনারা এনি টাইম গ্রুপে ঢুকে দেখে নিতে পারবেন। আচ্ছা, অ্যান্টিসেপসিস। অ্যান্টিসেপসিসটা কি দেখেন, যখন কোনো ডিসইনফেকশন বা সলিউশন আপনি কোনো একটা লিভিং টিস্যুতে অ্যাপ্লাই করবেন বা যে কোনো একটা ক্ষততে অ্যাপ্লাই করবেন সেটাকে বলা হয় অ্যান্টিসেপসিস। অর্থাৎ অ্যান্টিসেপসিস মিনস কারোর হাত পা বা হচ্ছে কারোর পিঠ কোথাও কেটে গিয়েছে, তখন ওখানে যে ডিসইনফেক্টেন্ট সলিউশনটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় অ্যান্টিসেপসিস। আর ডিসইনফেক্ট্যান্টটা কি দেখেন, chemical used to kill microorganism or intimate subject are called disinfectant except bacterial spore.
অর্থাৎ ডিসইনফেক্টেন্ট বলতে বোঝায় কোন একটা কেমিক্যাল যেটা দিয়ে কোনো একটা ইন্টিমেট সাবজেক্টের উপর মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করা হয় এবং সেখানে এক্সেপ্ট বা ব্যতিক্রম কি ব্যাকটেরিয়াল স্পোর, সেটাকে বলা হয় ডিসইনফেক্টেন্ট। অর্থাৎ আমরা হচ্ছে আমাদের অলে বা আমরা আমাদের ফ্লোরে বা আমরা আমাদের হসপিটালের যে ইগুলো থাকে, টেবিল চেয়ার গুলো থাকে, এগুলোতে যে হচ্ছে সলিউশন গুলো অ্যাপ্লাই করি এটা ডিসইনফেক্টেন্ট। আবার যখন আমরা কোনো পেশেন্টকে হচ্ছে ড্রেসিং করি বা তার আদার যে ব্যাপার প্রসিডিউর গুলো করি সেটা হচ্ছে অ্যান্টিসেপসিস। আপনারা অ্যান্টিসেপসিস এবং ডিসইনফেকশন ক্লিয়ার কিনা একটু জানাবেন। এখন আমরা এই যে অ্যান্টিসেপসিস এবং ডিসইনফেক্টেন্ট এটার হচ্ছে ইগুলো দেখবো যে কোন কোন সলিউশন গুলো বা এক্সাম্পল গুলা। দেখেন এখানে আমাদের ক্লোরোহেক্সাডিন, আয়োডিন, দেন হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো সব অ্যান্টিসেপসিস সলিউশন। অর্থাৎ দেন হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোভিডন আয়োডিন, দেন হচ্ছে বেনজাল সোডিয়াম ক্লোরাইড, ইথাইল অ্যালকোহল, ট্রাইক্লোসান এবং হচ্ছে হেক্সাক্লোরোফেন। এই যে এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিসেপটিক সলিউশন, অর্থাৎ এগুলো দিয়ে কিন্তু ড্রেসিং বা আদার্স কাজগুলো করা হয়। কি কি? সেটা হচ্ছে ক্লোরাহেক্সাডিন, আয়োডিন, হাইড্রোজেন পারঅক্সাইড, আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোভিডন আয়োডিন, বেনজাল ক্লোনিয়াম ক্লোরাইড, ইথাইল অ্যালকোহল, ট্রাইক্লোসাম এবং হচ্ছে হেক্সা ক্লোরোফেন। তো আপনারা একটু নোট ডাউন করবেন, এখান থেকে হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা নেট থেকে বা অন্য অন্য জায়গা থেকে নোট ডাউন করবেন। সেটা হচ্ছে যে অ্যান্টিসেপসিস সলিউশন গুলো রয়েছে, এই অ্যান্টিসেপসিস সলিউশনের ভিতর সব থেকে কমন অ্যান্টিসেপসিস কোনটা এবং কোন ধরনের ড্রেসিং এ বা কোন ধরনের হচ্ছে ইসে কোন ধরনের অ্যান্টিসেপসিস ইউজ করা হয়, এটা আপনারা নোট ডাউন করে আমরা একটা জিমেইল আইডি আপনাদের গ্রুপে দিব, ওখানে আপনারা সবাই ছবিটা জিমেইল করবেন। কারণ হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে দিলে ওটা খুঁজে পাওয়া যায় না, বাট জিমেইলে দিলে আমরা সবারটা একসাথে পেয়ে যাব। এন্টিসেপসিসটা আরেকবার বলেন। আচ্ছা, এন্টিসেপসিসটা হচ্ছে আমাদের সেই ধরনের সলিউশন যেটা কোনো লিভিং টিস্যুর উপর বা জীবিত কোনো টিস্যুর উপর অ্যাপ্লাই করা হয়। লিভিং টিস্যু মিন্স আমাদের কারোর বডি বা হচ্ছে কারোর হাত পা এইসব জায়গায় কেটে গেলে যে সলিউশনটা ইউজ করা হয় সেটাকে বলা হয় অ্যান্টিসেপটিক সলিউশন। আর ডিসইনফেক্টেন্ট হচ্ছে এই অ্যান্টিসেপটিক সলিউশনটা কিন্তু একটা ডিসইনফেকশন সলিউশন, অর্থাৎ এটা কিন্তু স্টেরাইল না। এখানে হচ্ছে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমের সংখ্যাগুলোকে কমিয়ে নিয়ে আসা হয়। আর ডিসইনফেক্টেন্ট হলো আপনার কোনো একটা ক্লোজ সারফেস বা হচ্ছে জড় বস্তুর উপর যেটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় ডিসইনফেক্টেন্ট। এখান থেকে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে কোন অ্যান্টিসেপটিক সলিউশন সব থেকে বেশি হসপিটালে ইউজ করা হয় এবং এখান থেকে যে অ্যান্টিসেপটিক সলিউশন গুলো রয়েছে কোনগুলা কোন পারপাসে ইউজ করা হয়, এগুলো হচ্ছে আপনারা খাতায় লিখে আমাদের একটা জিমেইল আমরা গ্রুপে দিয়ে দিব, জিমেইলে সবার ছবিটা পাঠিয়ে দিবেন। আচ্ছা, এখন আমরা একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন দেখব। সেটা হচ্ছে হুইচ অফ দি ফলোইং ইজ কমনলি ইউজড অ্যান্টিসেপটিক সলিউশন ইন হেলথ কেয়ার সেটিং। কোন হচ্ছে গুলা অ্যান্টিসেপটিক সলিউশন হিসেবে ইউজ করা হয় হেলথ সেটিং এ। অর্থাৎ হচ্ছে এখানে আপনাদের ট্রু ফলস আকারে রয়েছে, এখান থেকে আপনারা সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এই যে অ্যান্টিসেপটিক সলিউশন গুলো আপনারা দেখলেন, এখান থেকে কোন সলিউশনটা হসপিটালে সব থেকে বেশি ইউজ করে এবং কোন সলিউশনটা কোন পারপাসে ইউজ করা হয় এটা হোমওয়ার্ক করে আমাদের একটা জিমেইল আইডি থাকবে, ওখানে আপনারা ছবিটা পাঠিয়ে দিবেন। তারপরে আমরা আপনাদের যখন সলভ ক্লাস নিব ওখানে হচ্ছে আমরা ডিটেইলস ব্যাপারে কথা বলবো। এসিই কোচিওজা, এসিই তাসনিম খাতুন, এসিই আখি আক্তার ছোয়া, এ লামিয়া ইয়াসমিন, এসিই রয়সুমা, এসি। আচ্ছা, দেখেন হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হয়, আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা হয় এবং ইথাইল অ্যালকোহল। অর্থাৎ সঠিক উত্তর এ, সি এবং ই, এই তিনটা ট্রু এবং বাকি যেগুলো রয়েছে এগুলো ফলস। তো আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিব। সেটা হচ্ছে একটা বেস্ট অ্যান্সার কোশ্চেন। কোশ্চেনটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন। হোয়াট রোল ডু অ্যান্টিসেপসিস প্লে ইন প্রিভেন্টিং ইনফেকশন ডিউরিং মেডিকেল প্রসিডিউর। মেডিকেল প্রসিডিউরে কিভাবে অ্যান্টিসেপসিস ইনফেকশন প্রিভেনশনে ভূমিকা পালন করে? আমাদের এখানে যে অপশন গুলো রয়েছে এগুলো থেকে হচ্ছে আপনারা সঠিক উত্তরটি জানিয়ে দিবেন।
সবাই আমাদের সাথে 150 জন আপনারা যুক্ত রয়েছেন, 150 জন কিন্তু আপনারা কমেন্টস করে সঠিক উত্তর জানাবেন, এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এভাবেই করলে কিন্তু আপনাদের অনেক কম পড়া লাগবে। অ্যান্টিসেপসিসটা কিভাবে হচ্ছে রোল প্লে করে আমাদের হসপিটালে ইনফেকশন প্রিভেনশনের জন্য? আচ্ছা, দেখেন এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সি। কারণ আমাদের অ্যান্টিসেপসিস এর ডেফিনিশনে আমরা দেখেছিলাম অ্যান্টিসেপসিস ইজ এ ডিসইনফেক্ট্যান্ট দ্যাট ইউজ ইন লিভিং টিস্যু। অর্থাৎ অ্যান্টিসেপসিস হচ্ছে আমরা ডিসইনফেকশন সলিউশন যেটা আমরা লিভিং টিস্যুতে ইউজ করে থাকি। তো এই ডিসইনফেকশনটা কি? ডিসইনফেকশনটা হচ্ছে এমন একটা প্রসিডিউর যেটার মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমের সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসি, যাতে তারা পরবর্তীতে আর ইনফেকশন তৈরি না করতে পারে। তো দেখেন এই যে কোশ্চেনটার এখানে সঠিক উত্তর সি কেন হবে? কারণ এখানে বলছে অ্যান্টিসেপসিস হেল্প রিডিউস, কমি অ্যান্টিসেপসিসটা আমাদের সাহায্য করে রিডিউস কমাতে দি মাইক্রোবিয়াল লোড, অর্থাৎ হচ্ছে মাইক্রো অর্গানিজমের লোডটাকে অন স্কিন অর মিউকাস মেমব্রেন। স্কিন বা মিউকাস মেমব্রেন এটা কিন্তু হচ্ছে আমাদের লিভিং টিস্যু। দ্যাটস ওয়াই এখানে সঠিক উত্তর হবে সি। এবং অন্য যে অ্যান্সার গুলো কেন ফলস অ্যান্সার সেটা দেখেন। অ্যান্টিসেপসিস প্রমোট মাইক্রোবিয়াল গ্রোথ, অ্যান্টিসেপসিস মাইক্রোবিয়াল গ্রোথ প্রমোট করে, এটা যদি সঠিক উত্তর হয় তাহলে কিন্তু আপনার ইনফেকশন আরো বাড়বে। দ্যাটস ওয়াই এটা ফলস অ্যান্সার। দেন পরবর্তী অ্যান্সার কি ছিল? অ্যান্টিসেপটিক প্রোভাইড ব্যারিয়ার এগেনস্ট ফিজিক্যাল ইনজুরি। অ্যান্টিসেপটিক্স কিন্তু ফিজিক্যাল ইনজুরিতে কোনো ব্যারিয়ার হিসেবে কাজ করে না, কারণ ব্যারিয়ার কারা? যারা বাধা তৈরি করে। দেন পরবর্তী অ্যান্সার অপশন কি ছিল? অ্যান্টিসেপটিক্স আর ইউজ সোলোলি ফর উন্ড ক্লোজার। অ্যান্টিসেপটিক্সটা ব্যবহার করা হয় যাতে হচ্ছে ক্ষতটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এটাও কিন্তু ফলস অ্যান্সার। কারণ অ্যান্টিসেপটিক্স ব্যবহারের উদ্দেশ্যই হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াল লোডটাকে কমায় নিয়ে আসা বা মাইক্রো অর্গানিজমের লোডটাকে কমায় নিয়ে আসা, যাতে তারা হচ্ছে আর ইনফেকশন তৈরি না করতে পারে। লোড কমানো বলতে বোঝায় ওটা সংখ্যাকে কমায় নিয়ে আসা। এখন আমরা বিভিন্ন ডিসইনফেক্টেন্ট সলিউশনের নামগুলো দেখব। সেটা হচ্ছে ক্লোরিন বেসড ডিসইনফেক্টেন্ট, দেন হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল হাইড্রোজেন পারঅক্সাইড, কোয়ান্টারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, দেন হচ্ছে ফেনোলিক ডিসইনফেক্টেন্ট, ব্লিচ যেটাকে হচ্ছে সাংকেতিক নাম সোডিয়াম হাইপোক্লোরাইড বা যেটা ব্লিচিং পাউডার বলা হয়ে থাকে, দেন ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, আয়োডিন বেসড ডিসইনফেক্টেন্ট এবং হচ্ছে পেরিকেটিক অ্যাসিড। এগুলো হচ্ছে আমাদের যে ডিসইনফেক্টেন্ট সলিউশন। অর্থাৎ এই সলিউশন গুলো হচ্ছে আপনার হসপিটালের সারফেস বা মেঝে বা চেয়ার টেবিল কিডনি ট্রে এগুলো ক্লিন করার জন্য বা এগুলো থেকে হচ্ছে মাইক্রো অর্গানিজমের সংখ্যাটাকে কমায় নিয়ে আসার জন্য এটা ইউজ করা হয়। সেগুলো কি কি? সেটা হচ্ছে ক্লোরিন বেস ডিসইনফেক্টেন্ট, আইসোপ্রোপাইল অ্যালকোহল হাইড্রোজেন পারঅক্সাইড, দেন হচ্ছে কোয়ান্টারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, দেন ফেনোলিক ডিসইনফেক্টেন্ট, ব্লিচ এবং হচ্ছে ফর্মালডিহাইড, গ্লুটালডিহাইড, আয়োডিন বেস ডিসইনফেক্টেন্ট এবং হচ্ছে পেরিক্রেটিক অ্যাসিড।
তো আপনার মোটামুটি সব ক্লিয়ার এখান থেকে? আর কারো কি কোনো কোশ্চেন রয়েছে? ইন্ডিয়া থেকে যে বইটা আসবে এই ব্যাপারে আপনারা হচ্ছে সবাই আমাদের তিহান ভাইয়ের সাথে কথা বলতে পারেন, উনি এটা আপনাদের জানিয়ে দিবে। তো এখন আমরা হচ্ছে একটু আর একটা কোশ্চেন দেখবো, সেটি হচ্ছে বেস্ট অ্যান্সার কোশ্চেন। হাউ ডু ডিসইনফেক্টেন্ট কন্ট্রিবিউট টু প্রিভেন্টিং স্প্রেড অফ ইনফেকশন অফ এ ডিজিজ ইন কমিউনিটি? কিভাবে হচ্ছে ডিসইনফেক্টেন্টটা কন্ট্রিবিউট করে প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধ করতে, দি স্প্রেড, স্প্রেড বলতে বোঝায় ছড়ানো, অফ ইনফেকশন অর্থাৎ ইনফেকশনটা, ডিজিজ ইন কমিউনিটি অর্থাৎ আমাদের কমিউনিটিতে বিভিন্ন ইনফেকশাস ডিজিজ প্রতিরোধে কিভাবে ডিসইনফেক্টেন্ট ভূমিকা রাখে। হাইড্রোজেন পারঅক্সাইড দুইটা হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ এটা হচ্ছে আপনার ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপসিস দুই প্রসিডিউরের দ্বারাই বা ইউজ করা যায়। দেখেন আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে আপনাদের টোটাল 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে যেতে পারে, কারণ আমরা এটা টোটালি শেষ করব, তো অনেক বড় একটা টপিক স্টেলাইজেশন। এবং আপনারা শিওর থাকেন 3 থেকে 3টা বা 4টা কোশ্চেন আপনারা স্টেলাইজেশন থেকে লাইসেন্স পরীক্ষায় পাবেন, মাস্ট বি পাবেন। 3টা 4টা না হলে আপনার 2টা মাস্ট বি পাবেন। আচ্ছা এখানে দেখেন সঠিক উত্তর হবে সি, বা হচ্ছে কি বাই ডিস্ট্রয়িং ইন অর ইনঅ্যাক্টিভ মাইক্রো অর্গানিজম অন সারফেস। অর্থাৎ হচ্ছে দেখেন কমিউনিটিতে মাইক্রো অর্গানিজম গুলো কিভাবে প্রিভেন্ট করে, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা সারফেসের উপর মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করে ফেলবেন, ওইটা কিন্তু আর আপনার কমিউনিটি ছড়াতে পারবে না। বাট আপনারা দেখেন যে বহু ধরনের যে ইনফেকশাস ডিজিজ গুলো রয়েছে, সেটা কিন্তু যদি আমরা কিল না করি বা ওটা যদি সারফেসে থেকে যায়, আমার বাড়ি থেকে অন্যের বাড়ি, অন্যের বাড়ি থেকে অন্যের বাড়ি, এভাবে কিন্তু আস্তে আস্তে একটা সার্টেন টাইম এটা হোল কমিউনিটিতে ছড়িয়ে যেতে পারে। এখন দেখেন এই যে অ্যান্টিসেপসিস এবং ডিসইনফেকশন, আপনাদের যদি এখনো কারোর কনফিউশন থাকে তারপর আপনারা দেখে নেবেন যে অ্যান্টিসেপসিসটা কিভাবে ইউজ করা হয়। দেখেন অর্থাৎ কোনো মানুষের যখন কেটে যায় তখন তার শরীরে ইউজ করা হয় অ্যান্টিসেপসিস, এবং যখন কোনো সারফেস বা যখন কোনো মেঝে বা অন্য কোনো কিছু আপনি ক্লিন করবেন, সেখানে ইউজ করা হয় হচ্ছে ডিসইনফেক্টেন্ট। ক্লিয়ার এখন আপনারা? অ্যান্টিসেপসিস এবং ডিসইনফেক্টেন্ট আপনারা ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ও আচ্ছা, অ্যাড করছি ভাই, বাকি যারা আছে সবাই অ্যাপ্রুভ করে দিচ্ছি। এ পর্যন্ত আপনাদের কারোর কোনো সমস্যা রয়েছে কিনা? আচ্ছা দেখেন আমরা এখন হচ্ছে যেটা দেখবো যে স্টেরিলাইজেশনের পারপাসটা কি, স্টেরিলাইজেশনের উদ্দেশ্যটা কি, সেটা দেখেন। স্টেরিলাইজেশনের যে পারপাস গুলো রয়েছে সেটা হচ্ছে এলিমিনেট করে অল মাইক্রো অর্গানিজম, অর্থাৎ যে কোনো একটা জায়গা থেকে যত প্রকার মাইক্রো অর্গানিজম গুলো রয়েছে এটাকে এলিমিনেট করে, ইনক্লুডিং ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড স্পোর। অর্থাৎ সেখানে যদি যত প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস বা স্পোর থাকে সেগুলোকেও। দেন প্রিভেন্ট করে দি প্যারেড অফ ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ যে কোনো ধরনের ইনফেকশাস ডিজিজ ছড়িয়ে পড়া থেকে এটা কি করে প্রতিরোধ করে। দেন হচ্ছে কি করে এনশিওর সেফটি অফ মেডিকেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যে কোনো ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট এবং ইকুইপমেন্টের সেফটি নিশ্চিত করে। কারণ দেখেন আপনার যখন হচ্ছে অপারেশন করা হয় বা অন্য কোনো কিছু করা হয়, তখন যদি ওই ইকুইপমেন্ট গুলো আমাদের ক্লিন না থাকে তাহলে কিন্তু হচ্ছে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। দেন হচ্ছে কি করে মেইনটেইন করে প্রোডাক্ট কোয়ালিটি, অর্থাৎ প্রোডাক্ট কোয়ালিটিটাকে মেইনটেইন করে ইন দি ফুড অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আমাদের যে কোনো ফুড এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ফুড কোয়ালিটি রয়েছে এবং হচ্ছে সেটাকে হচ্ছে কোয়ালিটিটাকে মেইনটেইন করা হয়।
দেন প্রিভেন্ট করে কন্টামিনেশন ইন ল্যাবরেটরি অ্যান্ড রিসার্চ সেটিং, অর্থাৎ বিভিন্ন ল্যাব বা রিসার্চ সেটিং এ যেন হচ্ছে কোনোভাবে ওটার কন্টামিনেশন না হয় বা ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে না পড়ে, সেটা থেকে প্রিভেন্ট করে। কারণ দেখবেন ল্যাবে যখন বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা হয় বা অন্য কোনো কিছু নিয়ে রিসার্চ করা হয়, সেখানে কিন্তু খুব স্ট্রিক্ট ওয়েতে স্টেরাইল টেকনিকটা মেনটেন করা হয়। কারণ ওখান থেকে যদি ওই মাইক্রো অর্গানিজমটা কোনো একটা কারণে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু যে কোনো মানুষের জন্য খুব সিভিয়ার একটা খারাপ সিচুয়েশন তৈরি করে, এবং বলা যায় যে শুধুমাত্র মানুষের জন্য না, সামটাইম সেটা হচ্ছে হোল কমিউনিটির জন্য বা পুরা সমাজে যারা বসবাস করে সবার জন্য কিন্তু খুব বাজে একটা ইফেক্ট তৈরি করে। দেন কি বলছে, এনহ্যান্স করে দি সেফটি অফ সার্জিক্যাল প্রসিডিউর, অর্থাৎ সার্জিক্যাল প্রসিডিউরের সেফটিটা এনহ্যান্স করে কিভাবে। আপনারা যখন দেখবেন কোনো একটা সার্জিক্যাল প্রসিডিউর বা কোনো একটা পেশেন্টের সার্জারি হচ্ছে, তখন যদি ওই আর্টারি ফর্সে বা হচ্ছে আপনার সার্জিক্যাল ব্লেড বা আর যে কোনো কিছু রয়েছে, ওটা যদি প্রপার ভাবে স্টেরাইল বা জীবাণুমুক্ত না করা হয়, ওটা দিয়ে যদি অন্য আবার কোনো একটা পেশেন্টের সার্জারি করে থাকে, তাহলে কি হবে, ওই পেশেন্টের কিন্তু হচ্ছে আপনার বড় ধরনের ইনফেকশন হয়ে যাবে। কারণ কোন পেশেন্টের হচ্ছে তার ভিতরে সাপোজ স্ট্রেপ্টোককাস এরিয়াস ব্যাকটেরিয়াটা রয়েছে, তার যখন সার্জারি করছে, আবার অন্য কোনো পেশেন্টের যখন সার্জারি করছে তার ওই ব্যাকটেরিয়াটা নাই, কিন্তু তখনই ওই ব্যাকটেরিয়াটা যে কিন্তু ওনার ওই সার্জিক্যাল সাইটে ইনফেকশন তৈরি করতে পারে। আচ্ছা, একজন কমেন্টস করেছে, ভাইয়া কোন ইনস্ট্রুমেন্ট কোন ওয়েতে স্টেরাইল করা হয় একটু ক্লিয়ার করবেন প্লিজ, অ্যাজ লাইক অটোক্লেভ বয়েলিং। আচ্ছা, এটা আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। আমাদের এগুলো সবই রয়েছে, আমরা এখন স্টেরিলাইজেশনের টাইপস গুলো পড়বো, বায়োফিল্ম কাকে বলে সেটা জানবো, তারপর কোন পদ্ধতিতে কোন কোন ইকুইপমেন্ট গুলো স্টেরাইল করা হয় সেটাও আমরা ক্লিয়ারলি জানবো একটু পরে। এখন আমরা একটা ট্রু ফলস কোশ্চেন দেখে নিব, আপনারা কমেন্টস করে কোশ্চেনটার সঠিক উত্তরটি জানাবেন। হোয়াট আর দি প্রাইমারি পারপাস অফ স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশনের প্রাইমারি পারপাস কি? এবং আপনাদের স্টুডেন্টের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের ভিতরে খুব একটা মারাত্মক ব্যাড হ্যাবিট আমি দেখেছি, সেটা হচ্ছে আপনারা 1 ঘন্টা হলেই আপনার ক্লাস থেকে সবাই লেফট নেন বা আপনার ধৈর্য ধরে ক্লাসটা করতে চান না। এটা কিন্তু খুব একটা বাজে হ্যাবিট, কারণ আপনাকে লং টার্ম ক্লাস করতে হবে, এবং আমরা চেয়েছিলাম আমাদের ক্লাসগুলো টোটালি আমরা ইংরেজিতে কথা বলবো, যাতে আপনাদের স্পোকেন হ্যাবিটটাও গ্রো করে। বাট এটাতে আপনারা অনেকে ইন্টারেস্ট ফিল করে না, কিন্তু এটা আপনার করতে হবে, কারণ এবার কম্প্রিহেন্সিভে ফেল করার জন্য অন্যতম একটা কারণ ছিল আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কোশ্চেন গুলো বুঝতে পারেনি। কোশ্চেন বুঝতে পারেনি মিনস তারা হচ্ছে আপনার যে কোশ্চেনটা আসলে কি বোঝাতে চেয়েছে এটা বুঝতে পারেনি, কারণ অনেকে এই কোশ্চেন গুলো বাংলাতে ঠিকঠাক মতো ট্রান্সলেটই করতে পারেনি। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখেন, এখান থেকে আপনাদের সঠিক উত্তর হবে টু কিল অল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং ব্যাকটেরিয়া ভাইরাস এন্ড ফাঙ্গাই। এটা ট্রু, কারণ কি স্টেরিলাইজেশনের পারপাস হচ্ছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা যে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করা। তারপর কি, টু রিডিউস দি মাইক্রোবিয়াল লোড টু অ্যান অ্যান্টি অ্যাকসেপ্টেবল লেভেল, অর্থাৎ হচ্ছে কোন একটা মাইক্রোবিয়াল লোডকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে কমায় নিয়ে আসা, যাতে তারা পরবর্তী ইনফেকশন না করতে পারে। এটা কিন্তু ফলস। এই যে মাইক্রো অর্গানিজমের সংখ্যাগুলোকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে কমায় নিয়ে আসা, এটাকে বলা হয় ডিসইনফেকশন। টু প্রিভেন্ট দি গ্রোথ অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার গ্রোথটাকে হচ্ছে প্রিভেন্ট করা। এটাও কিন্তু আমাদের হচ্ছে আপনার ফলস অ্যান্সার, কিন্তু এখানে কিন্তু আমরা ব্যাকটেরিয়া গ্রোথটাকে প্রিভেন্ট করি না, পুরো ব্যাকটেরিয়াটাকে রিমুভ করে ফেলি স্টেরিলাইজেশনে। আগে আপনাকে ডেফিনেশনটা খুব সুন্দর করে পড়তে হবে। টু এলিমিনেট স্পোর, এটা কিন্তু ট্রু অ্যান্সার, কারণ যখন হচ্ছে ওই ব্যাকটেরিয়ার ভিতরে যতগুলো স্পোর থাকে এগুলোকে কিন্তু আমরা অবশ্যই সরিয়ে ফেলি বা হচ্ছে কিল করা হয়। দেন রিডিউস দি রিস্ক অফ বায়োফিল্ম প্রোডাকশন, এটাও ট্রু, অর্থাৎ সঠিক উত্তর হবে এ, ডি এবং ই। সিটাও কিন্তু সঠিক উত্তর না, টু প্রিভেন্ট দি গ্রোথ অফ ব্যাকটেরিয়া, আমরা কিন্তু প্রিভেন্ট করি না ব্যাকটেরিয়ার, স্টেরিলাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ওই পুরো ব্যাকটেরিয়াটাকে কিল করে ফেলি বা মেরে ফেলি। ক্লিয়ার?
এখন আপনাদের একটা কোশ্চেন আছে যে স্যার, রিডিউস দি রিস্ক অফ বায়োফিল্ম ফরমেশন। এখান থেকে আসলে বায়োফিল্মটা কি, এই বায়োফিল্মটা নিয়ে আমি এখন কথা বলবো। দেখেন, বায়োফিল্ম একটা ছবি আমরা দেখাচ্ছি, আপনারা এই ছবিতে দেখবেন। এই যে এটা হচ্ছে বায়োফিল্ম। তো এই বায়োফিল্মটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কমিউনিটি আমরা বলতে পারি। কারণ হচ্ছে আপনারা মোটামুটি দেখবেন যে আমরা মানুষরা সবসময় পছন্দ করি সেম টাইপের মানুষ বা অনেকগুলা মানুষ একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করতে। কেউ কিন্তু আমরা জঙ্গলে বসবাস করতে পছন্দ করি না। তো ঠিক ব্যাকটেরিয়া গুলো কি চায়, ওরাও ওদের ভিতরে একটা কমিউনিটি করে সেম টাইমে টাইপস এর ব্যাকটেরিয়া একই জায়গায় বসবাস করে। এই ব্যাকটেরিয়ার যে কমিউনিটি করে বসবাস করে এটাকে বলা হয় বায়োফিল্ম। অর্থাৎ বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম যখন হচ্ছে একই জায়গায় একটা কমিউনিটি করে একটা ম্যাট্রিক্স আকারে থাকে তাদেরকে বলা হয় তাকে বায়োফিল্ম। তো এই যে বায়োফিল্মটা কিন্তু হচ্ছে কমে যায় আমাদের যে স্টেরিলাইজেশনের দ্বারা। অর্থাৎ যখন স্টেরিলাইজেশন করা হয় তখন ওইখান থেকে কিন্তু মোটামুটি সব ধরনের মাইক্রো অর্গানিজম গুলোকে রিমুভ করে ফেলা হয়। তো ওইখানে কিন্তু ওই ব্যাকটেরিয়ার যে বায়োফিল্ম ফরমেশনটাও কমে যায়। এবং কোনো ব্যাকটেরিয়ার ভিতরে যদি বায়োফিল্ম ফরমেশনটা অনেক বেশি থাকে, অর্থাৎ কোনো কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা হচ্ছে খুব বেশি স্ট্রং এবং তাদের বায়োফিল্ম ওইখানটাতে অনেক বেশি থাকে, তখন কিন্তু ওই ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেসিস্ট করে যায় বা হচ্ছে অনেক হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করে কিন্তু ওই ব্যাকটেরিয়াটাকে হচ্ছে আমরা সরাতে পারি না বা ওই ব্যাকটেরিয়াকে মারতে পারি না। অর্থাৎ বায়োফিল্মটা হচ্ছে মাইক্রো অর্গানিজমের একটা কমিউনিটি এবং যারা একটা ম্যাট্রিক্স আকারে একই সাথে বসবাস করে। এবং আমাদের দেখা গিয়েছে যে শতকরা 90% ব্যাকটেরিয়া বায়োফিল্ম আকারে বসবাস করে। অর্থাৎ বায়োফিল্ম বা কমিউনিটি, বায়োফিল্মটা হচ্ছে একটা কমিউনিটি অফ মাইক্রো অর্গানিজমের ইন এ ম্যাট্রিক্স, যারা একটা ম্যাট্রিক্স আকারে থাকে, দ্যাট জয়েন দেম টুগেদার, এবং তার একে অপরের সাথে হচ্ছে জয়েন্ট হয়ে থাকে। ঠিক আমরা মানুষরা যেমন কমিউনিটি করে থাকতে বা কমিউনিটিতে বসবাস করতে পছন্দ করি, এই ব্যাকটেরিয়া গুলোও হচ্ছে কমিউনিটি আকারে বসবাস করতে পছন্দ করে। এবং এই যে ব্যাপারটা এটাকে বলা হয়ে থাকে বায়োফিল্মস। ক্লিয়ার সবাই? বায়োফিল্মস নিয়ে আর কারো কোনো কোশ্চেন রয়েছে? বায়োফিল্ম নিয়ে কি আপনাদের আর কারো কোনো কোশ্চেন রয়েছে? যে বায়োফিল্ম নিয়ে কোনো কোশ্চেন রয়েছে কিনা? আনফরচুনেটলি আপনাদের হচ্ছে একজন এখন আমাদের কোশ্চেন গ্রুপে মেসেজ করছে যে ক্লাসের কোনো লিংক পায়নি। এই উত্তরটা আপনারা আমাদের সাথে যারা আছেন আপনারা কেউ একটু গ্রুপে যে দিয়ে আসেন। দেখেন, বায়োফিল্মটা আবারও বলছি, আমরা হচ্ছে দেখেন বায়োফিল্মটা বলা হয় হচ্ছে ব্যাকটেরিয়ার কমিউনিটি। অর্থাৎ যখন অনেকগুলো ব্যাকটেরিয়া একটা কমিউনিটি করে একটা ম্যাট্রিক্স আকারে একসাথে জয়েন্ট করে বসবাস করে সেটাকে বলা হয়ে থাকে বায়োফিল্ম। এবং শতকরা হচ্ছে 90% ব্যাকটেরিয়া এই বায়োফিল্মের দ্বারা বা এই যে হচ্ছে কমিউনিটি করে বসবাস করতে পছন্দ করে। তো বায়োফিল্মটা আমি আবারও বলছি, দেখেন সেটা হচ্ছে বায়োফিল্ম আর কমিউনিটি। বায়োফিল্মটা হচ্ছে কমিউনিটি অফ মাইক্রো অর্গানিজম, বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজমের কমিউনিটি ইন এ ম্যাট্রিক্স, যারা থাকে কি এই যে ম্যাট্রিক্স আকারে, এবং দ্যাট জয়েন দেম টুগেদার, এবং তারা কি করে একে অপরকে জয়েন করে রাখে। এবং ওভার 90% ব্যাকটেরিয়া লিভ ইন বায়োফিল্মস, এবং শতকরা 90% ব্যাকটেরিয়া বায়োফিল্মের দ্বারা বসবাস করে। তো দেখেন কিভাবে তারা থাকে। প্রথমে কি করে, আমাদের কোনো ব্যাকটেরিয়া যখন ইনফেকশন তৈরি করে তারা অনেকগুলো ব্যাকটেরিয়া এখানে আসে, আবার অনেকগুলো ব্যাকটেরিয়া এসে এভাবে হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করে, আস্তে আস্তে একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে হয়ে এই ধরনের ম্যাট্রিক্স তৈরি করে। এবং তারা যখন একসাথে অনেকগুলো অ্যাটাচড হয়ে যায় তখন এভাবে তারা তাদের নিজের সংখ্যাটাকে গ্রো করে এবং এই ম্যাট্রিক্স গুলো বাড়তে থাকে। এবং যখন এখান থেকে আরো বেশি বাড়ে তখন এরা কি করে, এখান থেকে একটা পার্ট আবার বেরোয় অন্য একটা পার্টে যে এরকম আবারও ম্যাট্রিক্স তৈরি করে বা এরকম একটা কমিউনিটি করে বসবাস করে। এই যে ব্যাপারটা এটাকে বলা হয়ে থাকে বায়োফিল্ম। এবং যে ব্যাকটেরিয়া, যদি কোনো ব্যাকটেরিয়ার বায়োফিল্ম ফর্মেশন অনেক বেশি থাকে তো ওই ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে অনেক বেশি রেসিস্টেন্ট থাকে। অর্থাৎ আমাদের অনেক হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করার পরও ওই ব্যাকটেরিয়াটা ওখান থেকে হচ্ছে কিল হয় না বা তাদের সংখ্যাটা কমতে থাকে না।
এই ইনফেকশনের জন্য বায়োফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বায়োফিল্মে আমরা ব্যাকটেরিয়ার কমিউনিটি বলে থাকি। অর্থাৎ যখন অনেকগুলো ব্যাকটেরিয়া অ্যাটাচড হয়ে একসাথে বসবাস করে এবং একই জায়গায় তারা গ্রো করতে থাকে, সেটাকে বলা হয়ে থাকে বায়োফিল্ম। এখন আপনারা ক্লিয়ার কিনা? আপনারা এখন সবাই ক্লিয়ার কিনা বায়োফিল্মটা? আপনারা বায়োফিল্মটা সবাই ক্লিয়ার কিনা? এখন আমরা স্টেরিলাইজেশনের মেথড গুলো দেখবো। তো আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে বায়োফিল্মটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, বা আর কারো কোনো কোশ্চেন রয়েছে কিনা। আচ্ছা, এখন আমরা হচ্ছে মেথড অফ স্টেরিলাইজেশন, অর্থাৎ যে স্টেরিলাইজেশনের যে বিভিন্ন মেথড গুলো রয়েছে সেটা দেখব। সেটা হচ্ছে, দেখেন, স্টেরিলাইজেশনকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা মেকানিক্যাল, ফিজিক্যাল এবং কেমিক্যাল। তো মেকানিক্যালের ভিতর তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে স্ক্রাবিং, ফিল্ট্রেশন এবং হচ্ছে সেডিমিনেশন। তো স্ক্রাবিং বলতে বোঝায় কোনো কিছু যখন ঘষা দেওয়া, সেটাকে বলে স্ক্রাব করা। ফিল্ট্রেশন বলতে বোঝায় কোনো কিছুকে শাখা, এবং সেডিমিনেশন বলতে বোঝায় ওই যে তলানি পড়ে না, যে যে কোনো একটা বস্তু এক জায়গায় রাখার পর ওই নিচে তলানি পড়তে থাকে, এটা। দেন হচ্ছে ফিজিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডকে হচ্ছে চার ভাগে ভাগ করা হয়েছে, সেটা ময়েস্ট হিট, ড্রাই হিট, সানলাইট এবং রেডিয়েশন। এবং কেমিক্যাল মেথড, অর্থাৎ অনেকগুলো কেমিক্যাল মেথড রয়েছে, সেগুলো দেখেন: লিকুইড অ্যালকোহল, দেন অ্যালডিহাইড, দেন হেভি মেটালস, ডাই বা লাইসল যেগুলো রয়েছে, দেন হ্যালোজেন, দেন হচ্ছে বিভিন্ন গ্যাস এজেন্ট, যেমন হচ্ছে ইথাইল অক্সাইড গ্যাস, ইথাইল অক্সাইড এবং ফর্মালডিহাইড, এগুলো হচ্ছে কেমিক্যাল। অর্থাৎ এই হচ্ছে কেমিক্যাল গুলো দিয়ে ব্যাকটেরিয়া গুলোকে ক্লিন করা হয়। আচ্ছা, এটা অনেক লেখাটা ছোট, তো এই জন্য মনে হয় আপনাদের ওখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? তো দেখেন, কেমিক্যাল মেথড যেগুলো, সেটা হচ্ছে লিকুইড অ্যালকোহল, দেন হচ্ছে অ্যালডিহাইড, হেভি মেটাল, দেন হচ্ছে ডাইস, লাইসল, হ্যালোজেন, বিভিন্ন গ্যাস এজেন্ট, ফর্মালডিহাইড এবং ইথাইল অক্সাইড, এগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল মেথড। এবং যে ফিজিক্যাল মেথড গুলো রয়েছিল, সেগুলোর ভিতরে ময়েস্ট হিট, ময়েস্ট হিটের ভিতরে রয়েছে পাস্তুরাইজেশন। এবং পাস্তুরাইজেশনটি কি, বিলো টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ পাস্তুরাইজেশনটা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় করা হয়ে থাকে। দেন হচ্ছে এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড কম মাত্রায় যেগুলোকে হচ্ছে স্টেরাইল করে, সেটার এক্সাম্পল পাস্তুরাইজেশন। এবং অ্যাভব টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, অর্থাৎ 100 ডিগ্রি, আমরা সবাই জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে পানি বাষ্প হতে থাকে। তো তার উপরে টেম্পারেচারে যেটা করা হয়, সেটা হচ্ছে অটোক্লেভ এবং হচ্ছে ট্রেন্ডালাইজেশন। তো আমরা এগুলো নিয়ে আরো পরে প্রত্যেকটা নিয়ে কথা বলবো। দেন ড্রাই হিট, ড্রাই হিট কোনগুলা, সেটা হচ্ছে হট এয়ার ওভেন, ইনসিনারেশন, ইনসিনারেশন বলতে বোঝায় কোনো কিছুকে পোড়ায় ফেলা, ফ্লেমিং অর্থাৎ হচ্ছে ওই শিখাতে পোড়ানো, দেন সানলাইট, লো টেম্পারেচার, দেন রেড হিট এবং ইনফ্রারেড রে, এগুলা।
দেন হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের ভিতরে রয়েছে দুইটা, একটা নন আয়োনাইজিং রেডিয়েশন এবং একটা আয়োনাইজিং রেডিয়েশন। এবং নন আয়োনাইজিং রেডিয়েশনের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউভি রে, এবং আয়োনাইজিং রেডিয়েশনের যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স রে বা গামা। অর্থাৎ নন আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল ইউভি এবং আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল হচ্ছে এক্স রে এবং গামা। তো এখন আমরা হচ্ছে একটা বেস্ট অ্যান্সার কোশ্চেন দেখে নিব। সেটি হচ্ছে হুইচ ইজ দি ফলোইং এক্সাম্পল অফ ফিজিক্যাল মেথড অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের ফিজিক্যাল মেথডের এক্সাম্পল কোনটা? আমাদের এখানে অপশন রয়েছে ইথাইল অক্সাইড গ্যাস, হাইড্রোজেন পারঅক্সাইড, অটোক্লেভিং এবং ইউভি রেডিয়েশন। কমেন্টস করে হচ্ছে আপনারা সঠিক উত্তরটি জানাবেন। আচ্ছা, কমেন্টস করেছেন সি। আছে এখানে আমাদের সঠিক উত্তর হবে সি বা অটোক্লেভিং। অটোক্লেভিং হচ্ছে আমাদের ফিজিক্যাল মেথডের এক্সাম্পল। অনেকে ডি অ্যান্সার করেছে বা ইউভি রেডিয়েশন। দেখেন ইউভি রেডিয়েশনটা হচ্ছে ফিজিক্যাল মেথডের এক্সাম্পলের ভিতরে পড়ে, বাট এটা যেহেতু বেস্ট অ্যান্সার কোশ্চেন এবং এটাতে সব থেকে হচ্ছে পপুলার মেথড স্টেরিলাইজেশনের অটোক্লেভিং, দ্যাটস আপনার সঠিক উত্তর হবে সি বা অটোক্লেভ। আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাব। এটা একটা ট্রু ফলস অ্যান্সার কোশ্চেন। হোয়াট মেথড আর কনসিডার্ড কেমিক্যাল স্টেরিলাইজেশন টেকনিক? আমাদের কোন মেথড গুলোকে কেমিক্যাল স্টেরিলাইজেশন টেকনিক হিসেবে ধরা হয়ে থাকে? কোন মেথডটাকে কেমিক্যাল স্টেরিলাইজেশনের ধরা হয়ে থাকে? এখানে কিন্তু ট্রু ফলস অর্থাৎ সঠিক উত্তরগুলো আপনি শুধুমাত্র ট্রুটা জানাবেন, যে কোনগুলা কেমিক্যাল স্টেরিলাইজেশন হিসেবে ধরা হয়ে থাকে, কোনগুলাকে। রুকায়া বুবু বি, নুসরাত ইসলাম সি। আচ্ছা, রুকায়া সর্বপ্রথম সঠিক উত্তর করেছেন। দেখেন এখানে হচ্ছে আমাদের যে কেমিক্যাল স্টেরিলাইজেশন মেথড রয়েছে এটার ভিতরে আছে গ্যাস স্টেরিলাইজেশন, অর্থাৎ ইথাইল অক্সাইড গ্যাস, এটা বা ইথাইল অক্সাইড, এগুলো কিন্তু হচ্ছে আমাদের কেমিক্যাল মেথড হিসেবে ধরা হয়ে থাকে। বয়েলিং ওয়াটারকে আসলে কেমিক্যাল হিসেবে ধরা হয়ে থাকে না, এটা যদিও ট্রু ফলস অ্যান্সার কোশ্চেন, বাট এখানে সঠিক উত্তর একটাই আছে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে মাল্টিপল অ্যান্সার কোশ্চেন। এটাও একটা, সেটা হচ্ছে হুইচ অফ দি ফলোইং আর এক্সাম্পল অফ আয়োনাইজিং রেডিয়েশন মেথড ফর স্টেরিলাইজেশন? স্টেরিলাইজেশনে আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল কোনটা? এখানে আমাদের অপশন আছে অটোক্লেভ, ইউভি রেডিয়েশন, গামা রেডিয়েশন, বয়েলিং ওয়াটার এবং এক্স রে।
আয়োনাইজিং এর এক্সাম্পল কোনটা? আপনারা একটু কমেন্টস করে আমাকে সঠিক উত্তরটা জানাবেন যে হোয়াট ইজ দি এক্সাম্পল অফ আয়োনাইজিং রেডিয়েশন। এটা কিন্তু মাল্টিপল অ্যান্সার কোশ্চেন, এখানে অনেকগুলো সঠিক উত্তর রয়েছে। দেখেন আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল হচ্ছে গামা এবং এক্স রে, এই দুইটা ট্রু এবং বাকি সবগুলো অটোক্লেভ ইউভি হচ্ছে নন আয়োনাইজিং, এটা হচ্ছে ফলস। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখেন আমরা একটু হচ্ছে অটোক্লেভ নিয়ে কথা বলবো। এই যে ময়েস্ট হিট যেগুলো রয়েছে, ময়েস্ট হিট বলতে যেটাকে আপনারা জলীয় বাষ্পের সাথে বা একটু ভেজা তাপে হচ্ছে স্টেরাইল করা হয় সেগুলোকে বলা হয় ময়েস্ট হিট। ময়েস্ট হিটের এক্সাম্পল কোনটা দেখেন, সেটা হচ্ছে যে স্টিম উইথ প্রেসার, অর্থাৎ যেটাতে হচ্ছে জলীয় বাষ্প সাথে প্রেসার অ্যাপ্লাই করে করা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে অটোক্লেভ। এবং স্টিম উইদাউট প্রেসার, অর্থাৎ যেটাতে হচ্ছে কোনো ধরনের প্রেসার ইউজ করা হয় না এবং শুধুমাত্র জলীয় বাষ্পের সাহায্যে অটোক্লেভ স্টেরাইল করা হয় সেটাকে বলা হয় টেন্ডালাইজেশন। অর্থাৎ অটোক্লেভ আপনাকে যখন করা হবে তখন হচ্ছে ওখানে স্টিম দেওয়া হবে, অর্থাৎ হচ্ছে জলীয় বাষ্প থাকবে, পাশাপাশি ওখানে প্রেসারও থাকবে। এবং টেন্ডালাইজেশনে শুধুমাত্র স্টিম বা হচ্ছে ওখানে জলীয় বাষ্পটা থাকবে। এটা হচ্ছে অটোক্লেভ এবং টেন্ডালাইজেশনের ভিতরে পার্থক্য। তো দেখেন এটা কিন্তু একটা অটোক্লেভ মেশিন, এই যে অটোক্লেভ মেশিন এই যে দেখছেন স্টিম বা ধোঁয়া, এবং এটার ভিতরে কিন্তু প্রেসারও থাকে এবং প্রেসারও মেনটেন করা হয়। এটার জন্য কিন্তু অটোক্লেভে সব ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো খুব ভালোভাবে স্টেরাইল করা হয়, কারণ ওখানে হচ্ছে যেহেতু প্রেসারও অ্যাপ্লাই করা হচ্ছে সাথে স্টিমও থাকছে, তো এই কন্ডিশনে হচ্ছে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম বেশিক্ষণ ওখানে হচ্ছে সার্ভাইভ করতে পারে না। এবং এই যে দেখেন এটাও একটা অটোক্লেভ মেশিন, পোর্টেবল অটোক্লেভ মেশিন, এটা মোটামুটি সবাই আপনার ফার্স্ট ইয়ারে আপনাদের কলেজে দেখেছেন। তো এই যে আমরা এখন দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ যে অটোক্লেভের সময় যে রিকমেন্ডেড টেম্পারেচার এবং হচ্ছে প্রেসার মেনটেন করা হয় সেটা। তো দেখেন যখন আপনি অটোক্লেভ করবেন সেখানে আপনার টেম্পারেচার সাথে প্রেসার এবং টাইম মেনটেন করে করা হয়ে থাকে। তো টেম্পারেচার বলতে আপনার যখন অটোক্লেভ করবেন 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 15 আইবি পার ইঞ্চি, যে কিউবিক ইঞ্চি, এই হচ্ছে প্রেসারে এবং হচ্ছে 15 মিনিট হোল্ড করে রাখা হয়। অর্থাৎ যখন আপনি হচ্ছে অটোক্লেভ করবেন ওই টেম্পারেচারটা থাকবে 121 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেসারটা থাকবে 15 আইবি পার ইঞ্চি, যেন হচ্ছে হোল্ড টাইম থাকবে 15 মিনিট। এবং যখন টেম্পারেচারটা এটা থেকে রাইজ হবে 126 ডিগ্রি, তখন প্রেসারটাও বাড়বে, অর্থাৎ হচ্ছে 20 থাকবে এবং ওই টাইমে টেম্পারেচারটা হচ্ছে সরি মিনিট বা সময়টা কমবে, অর্থাৎ সময় কমে চলে আসবে 10 মিনিটস। আবার যখন টেম্পারেচারটা 134 থাকবে, প্রেসার থাকবে হচ্ছে 30 এবং হোল্ড টাইম থাকবে 3। ক্লিয়ার এই চারটা আপনার সবাই? এটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যখন আপনার অটোক্লেভটা করবেন আপনারা আমরা মোটামুটি সবাই জানি অটোক্লেভ করা হয়ে থাকে হচ্ছে প্রেসার সাথে স্টিম, অর্থাৎ স্টিম উইথ প্রেসার ইজ কল্ড অটোক্লেভ। অটোক্লেভে হচ্ছে প্রেসার এবং স্টিম, তো স্টিম বলতে আমরা টেম্পারেচারকে বোঝাই, তো স্টিম থাকবে হচ্ছে 121 ডিগ্রি টেম্পারেচারে এবং প্রেসার থাকবে 15, এবং ওই টাইমে হচ্ছে ওই আর্টিকেল থেকে যতগুলো মাইক্রো অর্গানিজম রয়েছে ইনক্লুডিং স্পোর কিল করতে সময় লাগবে 15 মিনিট। আবার যখন 126 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 20 প্রেসারে অটোক্লেভ করবেন তখন সময় লাগবে 10 মিনিট। আবার যখন আপনি টেম্পারেচারটাকে আরো বাড়াবেন 134 করবেন এবং প্রেসারটাকে 30 করবেন, সেক্ষেত্রে আপনার টাইম লাগবে মাত্র 3 মিনিট অটোক্লেভ হতে। সবাই ক্লিয়ার এই অটোক্লেভের যে ব্যাপারটা? অটোক্লেভটা সবাই ক্লিয়ার কিনা একটু আমাদেরকে আপনারা জানাবেন। আচ্ছা, আপনারা কি আমাদের ক্লাস বুঝতে পারছেন বা হচ্ছে আপনাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা?
এখন দেখেন একটা বেস্ট অ্যান্সার কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দি মিনিমাম টেম্পারেচার, অর্থাৎ সব থেকে কম টেম্পারেচার কত রিকোয়ার্ড ফর অটোক্লেভ টু অ্যাসিড স্টেরিলাইজেশন, অর্থাৎ সব থেকে কত কমে অটোক্লেভটা করা হয়ে থাকে যেখানে হচ্ছে আপনার স্টেরিলাইজেশনটা করলে ওই টেম্পারেচার সর্বনিম্ন এবং সেটাতে স্টেরাইল করলে আপনি সব ধরনের মাইক্রো অর্গানিজম এবং ইনক্লুডিং স্পোর এটা কিল করতে পারবেন। শোনেন, আপনারা যখন ক্লাস করবেন অবশ্যই সবাই নোট খাতা মেনটেন করবেন এবং খাতা কলম নিয়ে আমাদের ক্লাসটা করবেন এবং এটা নোট ডাউন করবেন, তাহলে আপনার আরো বেশি ইজি মুখস্থ হবে। এবং আপনারা হচ্ছে অবশ্যই ক্লাসের পর দিন এই ক্লাসটা আবারও একবার রিভিউ দেখে নেবেন, বা সকালে আপনারা প্রত্যেক টপিকসে একবার করে হচ্ছে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, অটোক্লেভের হচ্ছে মিনিমাম টেম্পারেচার 121 ডিগ্রি, এবং 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের হচ্ছে অটোক্লেভ করা হয়। প্রেসারটা কত, এই শকটা আমরা আবারও একবার দেখি। 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, প্রেসার থাকে 15, এবং ওই টাইমে হচ্ছে স্টেরাইল হতে সময় লাগে 15 মিনিট, অর্থাৎ 15 মিনিট আপনাকে ওই ইনস্ট্রুমেন্ট গুলো বা কিডনি ট্রে বা যেটাই বলেন এটাকে আপনার অটোক্লেভ মেশিং এর ভিতরে রেখে দিতে হবে। আবার যখন টেম্পারেচারটা থাকবে 126 ডিগ্রি, তখন আপনাকে প্রেসার মেনটেন করতে হবে 20, এবং আপনাকে ওটা হচ্ছে ওই মেশিং এর ভিতরে রাখতে হবে 10 মিনিটস। এবং যখন হচ্ছে টেম্পারেচারটা থাকবে 134 ডিগ্রি, প্রেসার থাকবে 30, এবং ওই টাইমে আপনাকে ওটা মেশিং এ রাখতে হবে 3 মিনিট। আচ্ছা, আপনাদের কাছে আমি এখন একটা রিভিউ জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের ক্লাসটা করছেন, আপনারা কতটুকু এফিসিয়েন্স মনে করছেন আমাদের ক্লাসটা, বা আপনারা মনে করছেন যে আমাদের ক্লাসটা করলে যে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, বা আপনারা আরো মোটামুটি অনেক জায়গায় ফ্রি ক্লাস দেখছেন বা অনেকে করেন, সেগুলো থেকে আমাদেরটা হচ্ছে আপনাদের কাছে ডিফারেন্ট মনে হয় কিনা, বা আমাদেরটাতে আপনারা বেটার শিখতে পারছেন কিনা, অ্যাজ এ পেইড বেসিস স্টুডেন্ট হিসাবে আপনি কতটুকু মনে করেন আমাদের ক্লাসগুলো আপনার জন্য ইফেক্টিভ, একটু আপনারা জানাবেন, তো আমরা সেভাবে আমরা নিজেরা প্রিপেয়ার হব। যদি আমরা মনে করি আমাদের কোনো উইক জন রয়েছে, বা আমরা অন্য টেকনিক ফলো করে বা অন্যভাবে পড়ালে আপনাদের জন্য ইজি হয়, আমরা সেটা করব। এজন্য আমরা একটা আপনাদের থেকে রিভিউ নিতে চাচ্ছি, এবং আমি প্রত্যেকদিন ক্লাসে এটা আপনাদের থেকে জানতে চাই যে আমাদের উইক জোন গুলো কোথায় রয়েছে, এবং আমরা কোন কোন জায়গায় নিজেদের ল্যাকিংস রয়েছে সেটা ফিল আপ করলে আপনারাও বেটার সার্ভিস পাবেন। বা আপনারা অন্য অন্য জায়গায় অনেকেই ক্লাস করেছেন বা ফ্রি ক্লাস দেখেন, তাদের থেকে আমাদেরটা আপনাদের কেমন মনে হয়ে থাকে, একটু সবাই কাইন্ডলি হচ্ছে আপনাদের রেসপন্সটা জানাবেন। এবং আমাদের যদি কোনো ল্যাকিংস থেকে থাকে, বা আমাদের পড়ানোর টেকনিক বা আমাদের কথা বলার স্টাইল বা আমাদের কোনো কিছু যদি আপনার ভালো না লেগে থাকে সেটাও জানাবেন, তাহলে আমরা সেটা চেঞ্জ করব, এমন ভাবেই করবো যেন আপনারা আমাদের ক্লাসটা আরো ইফেক্টিভ ওয়েতে বুঝতে পারেন। আচ্ছা, অটোক্লেভ এবং টেম্পারেচার এটা বুঝিয়ে দিব। আচ্ছা, খুব সুন্দর, বুঝতে পারছি অন্তরা ইসলাম। ফাজিয়া ফারাক্তা, উইকলি এক্সাম নিলে ভালো হয় না? উইকলি এক্সাম আমাদের নেওয়া হবে, কিন্তু আপনার প্রত্যেক ইসেই এক্সাম হবে, প্রত্যেকটা ক্লাসের শেষেই এক্সাম হবে। তা আপনারা একটু আমাদের উইক জোন গুলো কাইন্ডলি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যে অ্যাজ এ টিচার হিসাবে বা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এখানে কোন কোন জায়গায় আমাদের উইক জোন রয়েছে। আচ্ছা দেখেন, একটু কাইন্ডলি আপনারা রেসপন্স করবেন যে কোন কোন জায়গাতে আমরা ডেভেলপ করলে আপনারা আমাদের থেকে আরো বেটার সার্ভিস পাবেন। আমাদের যে অ্যান্সারটার সাথে আপনি অসঙ্গতি পেয়েছেন, সেই অ্যান্সারটা হচ্ছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, সেটা কেন সঠিক উত্তর আমরা আপনাদেরকে রেফারেন্স সহ দিয়ে দিব। উম্মাতুন আক্তার, টপিকের উপর এক্সাম হলে ভালো হয়? আমাদের প্রত্যেকটা টপিকস এর উপরেই এক্সাম হয়। আজকে যেটা স্টেরিলাইজেশনের উপর আপনারা ক্লাস করছেন, কালকে এটার এক্সাম হবে, এবং আজকে রাতে আমরা এই টপিকস এর উপর যে কোশ্চেন গুলো আপনাদের জন্য পসিবল বা আসতে পারে সেগুলো আমরা দিয়ে দিব। বৃষ্টি বাড়ি, যে ক্লাসটা ওই ক্লাসের উপর হচ্ছে বেশি বেশি এমসিকিউ দেওয়া হয় তাহলে বেটার হয়। আচ্ছা, আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন
আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু ওই ক্লাসের উপর হিউজ পরিমাণ এমসিকিউ দিয়ে দেই। এর থেকেও কি আপনাদের বেশি এমসিকিউ লাগবে কিনা একটু জানাবেন। হ্যাঁ দেখেন, এক উইকের উপর আমাদের এক্সাম হবে, বাট হচ্ছে এটা হচ্ছে একটু টাইমলি, অর্থাৎ আপনারা আরো কিছু টপিক শেষ করানোর পর হচ্ছে মডেল টেস্ট গুলো নিব, কারণ অল্প কিছু টপিকের উপর নিলে এটা আপনাদের জন্য একটু বার্ডেন হয়ে যাবে। আমরা হচ্ছে এটা আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে। তাই এক্সাম লিংকে ক্লিক করলে এক্সাম দিতে পারেন, এটা আপনার ওখানকার ফোনের সমস্যা, কারণ আমাদের সবাই এক্সাম দেয় এবং প্রত্যেকটা এক্সাম আমাদের ম্যাক্সিমাম মেম্বারই দিয়ে থাকে। আচ্ছা, আমরা আপনাদের ক্লাসগুলো লাইভেই নিব। তরিকুল ইসলাম গার্ডেনের ক্লাসগুলো অনেক সাজানো গোছানো, অনেক কিছু শিখতে পারতেছি, বাট আমাদের কম্প্রিহেন্সিভ বইটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো দিয়ে দেওয়ার। ক্লাসের আগে পিডিএফ দিলে সবচেয়ে বেটার। আচ্ছা, আমরা কিন্তু ক্লাসের আগে প্রত্যেকটা ক্লাসের আগে পিডিএফটা দিয়ে দেই। আপনারা যে এই কথাগুলো যখন একটু করবেন, আপনারা কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই চেক দিবেন ক্লাসের আগে। আমরা প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু পিডিএফ দিয়ে দেই এবং ক্লাসের পরে ওই টপিক থেকে যে এমসিকিউ গুলো আসবে সেটা দিয়ে দেই। আগে দেই না এমসিকিউ গুলা, কারণ আগে দিলে আপনারা এই এমসিকিউ উত্তরগুলো দেখে যাবেন, তখন কিন্তু আপনারা ইফেক্টিভ ভাবে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন না ক্লাসের ভিতরে। আচ্ছা, এক্সামের জন্য একটা গ্রুপ থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এক্সামের জন্য এই গ্রুপটা আমরা করার চেষ্টা করব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বাট মানে বেশি গ্রুপ হলে হয় কি, অনেক সময় জগা খিচুড়ি পাকিয়ে যায়, যেমন আমরা ডিসকাশন গ্রুপটা বাধ্য হয়েছি বন্ধ করে দিতে, মাঝে সাঝে কোশ্চেন গ্রুপটাও অফ করে দিতে হয়। কেমিস্ট্রি ঝরা যে ক্লাসটা নিবেন ভাইয়া, ওইটার পিডিএফটা আগে দিলে ভালো হতো। আচ্ছা, আমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাসের পিডিএফটা আগে দিয়ে দেই, একটু আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক দিবেন। তো এখন আমরা টেন্ডালাইজেশন নিয়ে কথা বলবো। টেন্ডালাইজেশন হচ্ছে স্টিম উইদাউট প্রেসার, অর্থাৎ আমরা অটোক্লেভে দেখছি হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করা হয়, সাথে হচ্ছে টেম্পারেচার বা স্টিমার, যেখানে হচ্ছে কোনো স্টিম প্রেসার ইউজ করা হয় না, শুধুমাত্র স্টিম দিয়ে স্টেরাইল করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে টেন্ডালাইজেশন। টেন্ডালাইজেশনে আমরা ডেফিনেশনটা দেখব। টেন্ডালাইজেশন হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া অফ ইন্টারমিডিয়েট হিটিং, যেখানে হিট করা হয় 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিট ইচ ডে for 3 successive days and incubating them in between 37 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ টেন্ডারাইজেশনটা হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া অফ ইন্টারমিডিয়েট হিটিং, অর্থাৎ হিটিং লেভেলটা থাকে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিট, 30 মিনিটে, এবং হচ্ছে এটা থাকবে হচ্ছে প্রত্যেক ইস ডে অফ 3 সাকসেসিভ ডে। অর্থাৎ আপনাকে টেন্ডারাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট করে টানা 3 দিন আপনাকে ওই যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে এটাকে স্টিম বা হচ্ছে ফুটাতে হবে, এবং এটাতে হচ্ছে ফুটানোর পর যে 30 মিনিট আপনি টেম্পারেচারে রাখলেন, সেটা টেম্পারেচারটা 80 থেকে 100 ডিগ্রি মেনটেন করলেন। তারপরে যখন ওটাকে বাইরে রাখবেন, সেটাকে টেম্পারেচার থাকতে হবে অবশ্যই 37 ডিগ্রির ভিতরে। 37 ডিগ্রি হচ্ছে কমে রাখলে কিন্তু হবে না, 37 ডিগ্রির ভিতরে আপনাকে রাখতে হবে। এই প্রসেসটাকে বলা হয় টেন্ডারলাইজেশন। অর্থাৎ হচ্ছে টেন্ডারাইজেশন হচ্ছে প্রসেস বা একটা প্রক্রিয়া অফ ইন্টারমিডিয়েন্ট, যেটাতে হচ্ছে হচ্ছে টেন্ডারাইজেশন এমন একটা প্রক্রিয়া যেখানে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট করে পরপর 3 দিন কোন একটা আর্টিকেলকে হচ্ছে ফ্রি করা হয় বা হচ্ছে হিট দেওয়া হয়, এবং সেখানে হচ্ছে টেম্পারেচারটা মেনটেন করা হয়। যখন শুধুমাত্র ওইটাকে স্টিম করা হবে সেখানে 80 থেকে 100 ডিগ্রি, এবং স্টিম করার পরে ওটাকে হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে রাখা হয়। এই যে ব্যাপার, এটাকে বলা হচ্ছে টেন্ডারাইজেশন। এটা আপনার আর কারোর সমস্যা রয়েছে কিনা? শূন্য চিরকুট স্যার আগেই তো দেন, কিন্তু 2 ঘন্টা আগে দিলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা 2 ঘন্টা আগে দিব। আচ্ছা, কারণ হচ্ছে এখান থেকে আর কোনো কোশ্চেন আছে কিনা টেন্ডারাইজেশন থেকে?
রোদেলা রুদ্র ভাইয়া টোটাল প্রসেসিংই বেটার, শুধু বেশি বেশি প্র্যাকটিস নিলে ভালো হয়। আচ্ছা বেশি বেশি প্র্যাকটিস বলতে আপনারা একটু আমাকে কাইন্ডলি বুঝিয়ে দিবেন। আমরা কিন্তু প্রত্যেকটা এক্সাম নিচ্ছি এবং হচ্ছে আপনাদের অল টাইম বিভিন্ন হোমওয়ার্ক বা বিভিন্ন কাজে ব্যস্ত রাখছি, তো একটু কাইন্ডলি মেনশন করে দিবেন যে কোন ধরনের প্র্যাকটিস। আচ্ছা টেন্ডালাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালস গুলোকে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরপর 3 দিন স্টেরাইল করা হয়। এবং যখন হচ্ছে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে এটাকে স্টেরাইল করা হবে, তখন ওটাকে হচ্ছে আপনার 30 মিনিট রাখতে হবে এবং ওই 30 মিনিট রাখার পর বাকি সময়গুলো ওখানে 37 ডিগ্রি বা 37 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে, এটাকে বলা হয় টেন্ডালাইজেশন। আচ্ছা রুকায়া ভাই, প্রতি উইকের পড়াটা কম্বাইন করে এক্সাম নিলে ভালো হয়। ঠিক আছে, আমরা অবশ্যই কম্বাইন করে এক্সাম নিব আপনাদের। এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনাদের হচ্ছে যে গুলো আমরা ক্লাস নিচ্ছি এগুলো কম্বাইন্ড এক্সাম হবে। সবাই কমেন্টস করেছে পাস্তুরাইজেশন বি বা টেন্ডালাইজেশন। আচ্ছা থ্যাংক ইউ। এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই যে আপনাদের কাঙ্ক্ষিত যে ব্যাপারটা, কোন বস্তুগুলোকে কোন পদ্ধতিতে বা কোন ম্যাটেরিয়ালস গুলোকে আমরা কোন পদ্ধতিতে হচ্ছে স্টেরাইল করা হয় সেটা দেখেন। কালচার মিডিয়া, যেটা কালচার মিডিয়াকে আমরা স্টেরাইল করি অটোক্লেভের দ্বারা। দেন হচ্ছে পাউডার, এই পাউডারকে স্টেরাইল করি হট এয়ার ওভেনের দ্বারা। দেন যত প্রকার গ্লাস সিরিঞ্জ আছে এবং গ্লাস ওয়্যার গুলো আছে এগুলোকে আমরা স্টেরাইল করি হট এয়ার ওভেনের দ্বারা। দেন প্লাস্টিক সিরিঞ্জ এবং প্লাস্টিক গুডস যেগুলো রয়েছে, তো প্লাস্টিক সিরিঞ্জ এবং প্লাস্টিক গুড গুলোকে আমরা স্টেরাইল করি ইথাইল অক্সাইড গ্যাস, দেন গ্লুটারালডিহাইড গ্যাস এবং আয়োনাইজিং রেডিয়েশনের দ্বারা। দেন হচ্ছে মিল্ক বা দুগ্ধজাত যত বস্তু রয়েছে এগুলোকে আমরা স্টেরাইল করি পাস্তুরাইজেশনের দ্বারা। দেন প্লাস্টিক সিরিঞ্জ গুলোকে আমরা স্টেরাইল করি হচ্ছে ইথাইল অক্সাইড গ্যাস, গ্লুটারালডিহাইড গ্যাস এবং আয়োনাইজিং রেডিয়েশনের দ্বারা। এবং হচ্ছে অপারেশন থিয়েটারকে আমরা স্টেরাইল করি ফর্মালডিহাইড অথবা ইউভি রশ্মি দ্বারা। দেন ব্লুয়েন্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ভোতা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে এটাকে স্টেরাইল করি অটোক্লেভের দ্বারা। বাট যে হচ্ছে শার্প সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে এটাকে ইথাইল অক্সাইড গ্যাসের দ্বারা করা হয়, এখানে অটোক্লেভ করা হয় না। কারণ শার্প সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে এগুলোতে যদি আপনি অটোক্লেভে দেন তাহলে হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের যে ধারালো যে ব্যাপারটা এটা নষ্ট হয়ে যায়। এটার জন্য যে ব্লুয়েন্ট যে ইনস্ট্রুমেন্ট গুলো এটাতে অটোক্লেভ করা হয় এবং শার্প গুলোকে হচ্ছে ইথাইল অক্সাইড গ্যাসের দ্বারা করা হয়। দেন অটার, অটারকে আমরা স্টেরাইল করি হচ্ছে ক্লোরিন বা হচ্ছে হাইপোক্লোরাইড বা হচ্ছে কোনো কোনো সময় এটাকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিট বয়লিং করে বা কিছু কিছু সময় ফিল্ট্রেশন বা অটোক্লেভের দ্বারাও হচ্ছে আমরা স্টেরাইল করে থাকি। দেন সার্জিক্যাল গ্লাভস যেগুলো রয়েছে এটাকে ইথাইল অক্সাইড গ্যাস বা এক্সরের দ্বারা এবং সার্জিক্যাল গসকে আমরা স্টেরাইল করি অটোক্লেভের দ্বারা। এটা হচ্ছে আমরা বিভিন্ন প্রকার যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে ইনস্ট্রুমেন্ট গুলোকে আমরা এই প্রসেস বা এই প্রক্রিয়ার মাধ্যমে স্টেরাইল করে থাকি। এবং হচ্ছে আমাদের কিন্তু সব থেকে বেশি হেলথ কেয়ার সেটিং স্টেরাইল ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে অটোক্লেভিং। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা রয়েছে দেখবেন, হুইচ অফ দি ফলোইং ইজ কমনলি ইউজড, ব্যবহার করা হয় মেথড ফর স্টেরাইল, স্টেরাইল করতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বিভিন্ন প্রকার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো ইন হেলথ কেয়ার সেটিং। হেলথ কেয়ার সেটিং এখানে অপশন রয়েছে কি অটোক্লেভ, রেফ্রিজারেশন, দেন ইউভি বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এবং বয়েলিং। এখান থেকে আপনার সঠিক উত্তর হবে অটোক্লেভ। কারণ এই অটোক্লেভে দ্বারাই কিন্তু সকল প্রকার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টকে আমরা সব থেকে বেশি স্টেরাইল করে থাকি। শুধুমাত্র হচ্ছে আমাদের যে ব্লুয়েন্ট যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে এগুলোকে অটোক্লেভ করা হয়, কিন্তু শুধু শার্প যে ইনস্ট্রুমেন্ট গুলো যেমন সিজার বা হচ্ছে যেগুলো রয়েছে এগুলোকে কিন্তু হচ্ছে ইথাইল অক্সাইড গ্যাসের দ্বারা অটোক্লেভ করা হয়ে থাকে। আচ্ছা আনন্দিতা ফাহিম, আচ্ছা আচ্ছা আপনারা হসপিটালে যেটা দেখেছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউর না। হসপিটালে অনেক কিছু করা হয় যেটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউরের সাথে যায় না। আচ্ছা কালচার মিডিয়াটা কি? কালচার মিডিয়াটা হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে হচ্ছে আমরা ব্যাকটেরিয়া গুলোকে কাল্টিভেট করি বা ব্যাকটেরিয়া গুলোকে আমরা
বলা যায় যে খাওয়াই দাওয়াই বড় করি, যাতে আমরা ওই ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স গুলো এবং ওই ব্যাকটেরিয়াটাকে ডিটেক্ট করতে পারি। অর্থাৎ কালচার মিডিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে ব্যাকটেরিয়াকে প্রপার এনভায়রনমেন্ট, ফুড প্রদান করা হয় যাতে তারা ওই জায়গাটাতে গ্রো করতে পারে। দেন ওটাকে আমরা হচ্ছে যখন মাইক্রো অর্গানিজমের মাইক্রোস্কোপের নিচে নিয়ে আসি, তখন আমরা বুঝতে পারি যে ওটা কোন টাইপস এর ব্যাকটেরিয়া ছিল। অর্থাৎ ব্যাকটেরিয়া গুলোকে হচ্ছে কাল্টিভেট করা বা ব্যাকটেরিয়া গুলোকে হচ্ছে খাওয়ানো, পড়ানো, খাওয়ায় পড়ায় বড় করাকে বলা হয় কালচার মিডিয়া। অর্থাৎ কালচার মিডিয়া হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা প্রসিডিউর যেটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম গুলোকে কাল্টিভেট করে থাকি, সেটাকে ফুড, নিউট্রিশন এবং এনভায়রনমেন্ট প্রদান করি যাতে তাদের প্রপার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। ক্লিয়ার? কালচার মিডিয়া। Which method of sterilization is most effective for heat sensitive materials? হিট সেনসিটিভ ম্যাটেরিয়ালস এর জন্য কোন স্টেরাইল টেকনিকটা হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ? আমাদের এখানে অপশন রয়েছে অটোক্লেভ, ইথাইল অক্সাইড, গামা রেডিয়েশন এবং ড্রাই হিট স্টেরিলাইজেশন। আচ্ছা দেখুন, আমাদের হচ্ছে আমার ল্যাপটপে হচ্ছে চার্জ একেবারে শেষের পথে, কারণ টোটালি হচ্ছে এখানে প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা থাকে এবং আমি অনেকক্ষণ চার্জও দিতে পারিনি। তো এটার জন্য হচ্ছে আমার এখানে অলরেডি ইলেকট্রিসিটিও নাই, আমার এখানে বর্তমান উইদাউট ইলেকট্রিসিটিতে আমি ক্লাস নিচ্ছি, এজন্য কিন্তু আমার ক্যামেরাটা অফ করা হয়েছে। তো আমরা একটু হচ্ছে আজকে টপিকটা দ্রুত শেষ করে ফেলবো এবং যেগুলো সমস্যা আছে এটা আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এখন আমরা পাস্তুরাইজেশনটা একটু দেখবো। যে পাস্তুরাইজেশন হচ্ছে এমন একটা হিট ট্রিটমেন্ট যেখানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে করা হয়ে থাকে, অর্থাৎ 212 ডিগ্রি ফারেনহাইট সেন্টিগ্রেড তাপমাত্রায় করা হয়ে থাকে, এবং যেটার দ্বারা কিল করা হয় বা ইনঅ্যাক্টিভ করা হয় হার্মফুল মাইক্রো অর্গানিজম গুলোকে, এবং একটা ফুড এবং বিভারেজে করা হয়ে থাকে। এবং বিশেষ করে হচ্ছে এখানে মিল্ক, জুস এগুলোতে করা হয়, এবং এটার যেন নিউট্রিশন এবং টেস্টটা ঠিক রেখে কিন্তু এটা করা হয়। তো দেখেন পাস্তুরাইজেশন কি। পাস্তুরাইজেশন হচ্ছে একটা এমন একটা প্রসেস যেখানে আপনার টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে করা হয়, বা যেটাকে ফারেনহাইটে আসে 212 ডিগ্রি ফারেনহাইটের নিচে, এবং সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া গুলোকে এমন ভাবে কিল বা ইনঅ্যাক্টিভ করা হয় যাতে তারা হচ্ছে পরবর্তীতে আবার ইনফেকশন তৈরি করতে না পারে বা পরবর্তীতে আবার গ্রো না করতে পারে। এবং এটা হচ্ছে বেসিক্যালি দুধ এবং হচ্ছে জুস বা এই জাতীয় জিনিসে করা হয়ে থাকে। এবং এই পাস্তুরাইজেশনটা এমন ভাবে করা হয়ে থাকে যেন খাবারের স্বাদ এবং নিউট্রিশনটা ঠিক থাকে। এটাকে বলা হয় পাস্তুরালাইজেশন। অর্থাৎ পাস্তুরাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে হচ্ছে আপনার 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে এবং 212 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের নিচে বিভিন্ন মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করা হয় বা ইনঅ্যাক্টিভ করা হয়, এবং এমন ভাবে করা হয় যেন তাদের খাবারের মান এবং স্বাদটা ঠিক থাকে। অর্থাৎ খাবারের মান এবং স্বাদ ঠিক রেখে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজমকে কিল বা ইনঅ্যাক্টিভ করাকে বলা হয় পাস্তুরাইজেশন। এবং পাস্তুরাইজেশনটা সব থেকে হচ্ছে দুধের ক্ষেত্রে করা হয়। শাকিলা আনসার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? আচ্ছা, ওই কোশ্চেনের অ্যান্সারটা হবে হচ্ছে বি, ইথাইল অক্সাইড গ্যাস। হোয়াট ইজ দি টেম্পারেচার ইজ টিপিক্যালি পাস্তুরাইজেশন ক্যারি আউট? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে পাস্তুরাইজেশনটা করা হয়ে থাকে? এটা কিন্তু আমরা আগেই বলেছি, পাস্তুরাইজেশনটা 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করা হয়, কারণ পাস্তুরাইজেশন
হচ্ছে 100°C তাপমাত্রার নিচে করা হয় এবং আদর্শ তাপমাত্রা পাস্তুরাইজেশনের জন্য 72°C। তো আমরা ইউএসটিটা নিয়ে একটু কথা বলবো আমার ল্যাপটপ একেবারে চার্জ শেষের দিকে। ইউএসটি হচ্ছে একটা আলট্রা হিট ট্রিটমেন্ট, যেটাকে বলা হয় ইউএসটি, এবং এটা এমন ভাবে করা হয় যেখানে হচ্ছে টেম্পারেচারটা থাকে 135° সর্বনিম্ন, অর্থাৎ 100°, 135°C তাপমাত্রা হচ্ছে এটা অ্যাডলিস্ট টেম্পারেচার, অর্থাৎ 100° উপরে যে কিন্তু ইউএসটিটা করা হয়, এবং এটা করার পরে কিন্তু ওখান থেকে মাইক্রো অর্গানিজম গুলোকে ইনঅ্যাক্টিভ করে ফেলা হয়। তো আপনারা মোটামুটি সবাই ভালো থাকবেন। আমার একেবারে চার্জ শেষ, আপনাদের যে কোশ্চেন গুলো রয়েছে এটা আপনারা হচ্ছে আমাদের কোশ্চেন গ্রুপে দিয়ে দিবেন, আমরা ওখানে